আমি গতদিন অষ্টম অধ্যায়ে তোমাদের কিছু বিষয় পড়তে বলেছিলাম, সেটা হলো মাইকেলসন মর্লির পরীক্ষাটা পড়তে বলেছিলাম। হয়তোবা কেউ কেউ পড়ছো, কেউ কেউ পড়ো নাই। পড়ছো এরকম দুই একজন আসো যে হ্যাঁ আমি পড়ছি, বাট আমি এই বিষয় বুঝছি, এই বিষয় বুঝি নাই, বা আমি কিছুই বুঝি নাই, বাট আমি পড়ছি, এরকম কেউ আসো? স্যার পড়ছি। পড়ছো, পড়ে ওইখানে তোমার কাছে এমনি কেমন মনে হয়েছে? মানে স্বাভাবিকভাবে কি অবস্থা, তুমি পড়ে কি মনে হইলো তোমার কাছে? কিছু বোঝা যায় না? একটু মাইকেলসন বিবৃতি দিতে মর্লির পরীক্ষার সিদ্ধান্ত সমূহ পর্যন্ত পড়ছি, ওই পর্যন্ত মোটামুটি বুঝছি। আচ্ছা, এইখানে আমরা মূলত পড়তেছিল আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। তাহলে একটু চিন্তা করে দেখো, আমি একটু ইতিহাস কথাই বলি যে আধুনিক পদার্থবিজ্ঞান লাগবে কিসে? তাহলে আমরা এতদিন যে পদার্থবিজ্ঞান পড়েছি, আমরা কি আধুনিক পদার্থবিজ্ঞান পড়েছি, মানে নন স্মার্ট, আর এখন খুব স্মার্ট পদার্থবিজ্ঞান পড়বো? বিষয়টা কি? বিষয়টা তোমরা দেখেছো যে নিউটন যে জন্মগ্রহণ করেছে, গ্যালিলিও জন্মগ্রহণ করেছে, নিউটন শেষ, আবার গ্যালিলিওর দাপট শুরু। তাহলে নিউটনের দাপট ছিল কোন সময়? তার সময়কালটা তোমরা মোটামুটি অনেকের ধারণা আছে। গ্যালিলিওর দাপটটা ছিল কোন সময়? তাই যখন গ্যালিলিও, নিউটন এদের দাপট ছিল, ওই সময় তারা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে, বা তাদের যে বিষয় তোমরা দেখেছো, পড়েছো, বুঝেছো, সব কি রকমের ঘটনার উপর একটু যদি চিন্তা করে দেখো, তাহলে তোমরা দেখবা সব বিষয়গুলো হলো বড় বড় বস্তুর ক্ষেত্রে ওই ঘটনা, বড় বড় বস্তু, এবং বেগ কম। আচ্ছা, কোন বস্তুর বেগ সর্বোচ্চ কত হতে পারে এ সম্পর্কে তোমাদের ধারণা আছে? মানে আমরা কত বেগে, সর্বোচ্চ কত বেগে তাকে চালাতে পারি, বা কত বেগে একটা বস্তু সর্বোচ্চ কত বেগ অর্জন করতে পারে? আলোর বেগের সমান বেগ। তাহলে কোন একটা বস্তু সবসময় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কত হয়? 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 30 কোটি। এখানে হলো তোমার 30 কোটি মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ 1 সেকেন্ডে সে 30 কোটি মিটার দূরত্বে যাবে। বুঝছো বিষয়? একটু পাওয়ার ভেঙে লিখলে এই সম্পর্কে একটা আইডিয়া আসে, এই ফিগারটা সম্পর্কে। তাহলে এইটা সে অর্জন করতে পারে, যে কোনো বস্তু সর্বোচ্চ। তখন কি ঘটবে না না ঘটবে, কি হবে না না হবে, সেটা আমরা জানি না। আমাদের ফিজিক্স বলে, বা ফিজিক্সে বলে যে যদি কোনো বস্তু সর্বোচ্চ বেগে নিতে চায়, নিতে পারে, তাহলে এত নিতে পারে, এর বেশি আর নেওয়ার কোনো রাস্তা নেই। তাহলে নিউটনীয় বলবিদ্যাগুলোতে আমরা দেখেছি, বা নিউটনের আলাপ আলোচনায়, গ্যালিলিওর আলাপ আলোচনায়, সেখানে অনেক বড় বড় বস্তু। আসলে বড় বস্তু বলতে কি বুঝি? এগুলোর কিন্তু কোনো স্কেল ঠিক করে নাই, খালি বলে বড় বড় বস্তু। কত বড় বস্তু? পাহাড়, গাছ, না এখানে পাথর, না কি কত বড়, না একটা ফুটবল? আসলে বড় বলতে বোঝানো হয় যাদেরকে খালি চোখে দেখা যায়, ওই ধরনের বস্তু। তাহলে খালি চোখে দেখা যায় সেটা অনেক ছোট হতে পারে। আর যাদেরকে দেখা যায় না, কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওই যে পার্টিকেল গুলা, ওইগুলো হলো ক্ষুদ্র বস্তু। তাহলে এখানে বড় বস্তু, ক্ষুদ্র বস্তু বলতে আসলে এখানে এই মার্কার একটা বড় বস্তু, এটা বিশাল বস্তু, 20 কেজি ভরের একটা বস্তু, সে আরো বড় বস্তু। আবার একটা কণা, বালুর কণা, যেটা আমি চোখে দেখতেছি, এটাও একটা বড় বস্তু।
তাহলে এই বড় বস্তু অর্থাৎ সাধারণত যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি এই ধরনের বস্তু এবং বেগ কম। বেগ কম কত? একটা ফ্যান ঘুরতেছে, মনে করো বেগ অনেক বেশি, কিন্তু আলোর বেগের তুলনায় খুবই কম। বা তোমার একটা প্লেন যাচ্ছে, জেট প্লেন যাচ্ছে, সে আর কত বেগে যাবে? 10 লক্ষ মিটার পার সেকেন্ড বেগেই গেল, 1 সেকেন্ডে 10 লক্ষ গেল। তাহলে এই 1 সেকেন্ডে 30 কোটির ধারে কাছেও নেই। তাহলে তোমার কি হয়? একটা প্লেনের গতি দেখো, জেট প্লেনের গতি দেখো, তুমি তোমার আশেপাশের বেগ দেখো, সেটা আসলে এর তুলনায় খুব কম। তাহলে আমরা যে বেগগুলোর কথা বলি এবং বড় বস্তু, এই ধরনের ঘটনাগুলো নিয়েই নিউটন গ্যালিলিও আলাপ আলোচনা করেছে, এর বাইরে খুব একটা করতে পারেনি। ওদের ওই যে বিষয়গুলো, ওগুলো ছিল সব নিউটনীয় বলবিদ্যা, দ্যাট মিনস ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান, ওল্ড ফিজিক্স, যেটা আমরা তাদের বা নিউটনীয় বলবিদ্যা, গ্যালিলিও বলবিদ্যা ওই আমলের জিনিস। এই যে ছিল তোমার 19 শতাব্দী পর্যন্ত। তার মানে 19 শতাব্দী পর্যন্ত বলতে 1800 থেকে 19 বলতে 1800 থেকে 1900 পর্যন্ত। তার মানে 1900 সালের আগ পর্যন্ত ওই ধারণাগুলো এবং ওই প্রভাবটা খুব স্ট্রং ছিল নিউটনীয় বলবিদ্যা। ভাগটা হয়েছে জাস্ট এসে 1900 সালের পর। 1900 সালের পরে এসে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা অধ্যায় খুলছে। সেটা কার হাত ধরে আসছে আমরা সামনে দেখব। সেটা আসছে প্লাঙ্কের হাত ধরে, ম্যাক্স প্লাঙ্ক। অনেকেই বলে যে আইনস্টাইনের হাত ধরে আসছে, না, ম্যাক্স প্লাঙ্কের হাত ধরে আসছে। কিভাবে আসলো, কেন আসলো, কি ত্রুটি থেকে আসছে, সেটা আমরা সামনে দেখব, সেটা পরে দেখব। তবে এটুকু আমরা জেনে রাখি যে 1900 সালের পরে এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা আসছে। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানে কি কি আলাপ আলোচনা হয়? সাধারণত যার ভর কম, ক্ষুদ্র ভরের বস্তু, অর্থাৎ যাদেরকে খালি চোখে দেখা যায় না এবং যাদের বেগ অনেক বেশি, ওদেরকে যেখানে আলাপ আলোচনা। তাহলে কোনগুলো? তোমার এই যে কক্ষপথে ইলেকট্রন ঘুরে, তারপর যে আলো কোনো জায়গা থেকে বের হয়, কোনো জায়গা থেকে তাপ বের হয়, তাহলে এই যে রশ্মিগুলোর বেগ, দেখা যাচ্ছে এগুলোকে, আলোটাকে আমরা কখনো কখনো কিন্তু কণা হিসেবেও বিবেচনা করি। তাহলে যেটা তুমি খালি চোখেও দেখতে পাচ্ছ না, তুমি আবার তার বেগ এতই বেশি যে ইলেকট্রন, প্রোটন, অর্থাৎ যে কোনো একটা পরমাণুর ভিতরের ঘটনাবলী, এগুলা সাধারণত এই মডার্ন ফিজিক্সে আলাপ আলোচনা, এবং তার বেগ অনেক বেশি, অনেক বেশি। তাহলে এরকম এখান থেকে আমাদের দুইটা ভাগ হয়েছে, একটা হলো চিরায়ত বলবিদ্যা, একটা হলো আধুনিক বলবিদ্যা বা আধুনিক পদার্থবিদ্যা। এখানে এই এই যে তোমার ভর কম, বেগ বেশি, এটাকে আসলে 4টা ফিল্ডে ভাগ করা। এমন হতে পারে যে ভর বেশি, বেগ কম, সেটা হইলো পুরোপুরি ক্লাসিক্যাল মেকানিক্স, চিরায়ত বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা। এরকম হতে পারে ভর বেশি কিন্তু বেগও বেশি। এখন তাকে কোন ফিজিক্সে ফেলাবো? আমরা তো মডার্ন ফিজিক্সে বলছি ভর কম, বেগ বেশি, কিন্তু এরকমও কিছু কিছু পদার্থের ক্ষেত্রে ঘটতে পারে যার ভর বেশি, বেগও বেশি। আমরা যদি বোরাকের কথা চিন্তা করি,
বোরাকের কথা যদি চিন্তা করি, সেই মেরাজের কথা যদি চিন্তা করি, তাহলে বোরাক তো মূলত একটা প্রাণী ছিল। তাহলে সেখানে সেটা যদি তোমার সপ্তম আসমানে যেতে হয়, তাহলে সে কত বেগে গেছে। তাহলে এরকম এরকম যদি কোনোভাবে বা কোনো একটা বস্তুকে, একটা প্লেনকে, জেট প্লেনকে আমরা যদি কোনোভাবে আলোর বেগের কাছাকাছি ওরকম একটা বেগে আমরা নিতে পারি, তাহলে তার ঘটনাটা কি ঘটবে, এগুলো নিয়েও তো আলাপ আলোচনা করা যায়। ওগুলো দিয়ে সাধারণত যে মেকানিক্স আমরা আলোচনা করি সেটাকে বলা হয় রিলেটিভিস্টিক মেকানিক্স, অর্থাৎ আপেক্ষিক বলবিদ্যা। আমরা এখানে আপেক্ষিক তত্ত্ব পড়ব, আপেক্ষিক থিওরি পড়ব। তাহলে ভর বেশি বেগ কম, নিউটনীয় বলবিদ্যা। ভর বেশি কিন্তু বেগটাও বেশি, সেটা হলো আপেক্ষিক বলবিদ্যায় আমরা তাদেরকে নিয়ে কথা বলবো। আবার ভর কম কিন্তু বেগও কম, এরকম হতে পারে। বেগ কম বলতে আলোর বেগ পুরোপুরি না। ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে, সে কি আলোর বেগে ঘুরে? না, সে অনেক বেশি বেগে ঘুরে, বাট আলোর বেগে ঘুরে। আমরা সাধারণত যে বেগ বিবেচনা করি তার থেকে অনেক বেশি বেগে ঘুরে, কিন্তু আলোর বেগে না। তাহলে এরকম কিছু কিছু পার্টিকেল থাকতে পারে যাদের ভর অনেক কম, খালি চোখে দেখা যায় না, কিন্তু বেগটা মানে অত বেশি না, তুলনামূলক কম, মানে আলোর বেগের মতন। এইটা যেখানে আলাপ আলোচনা হয়, এটা হলো কোয়ান্টাম মেকানিক্স আলাপ আলোচনা। আবার ভর কম বেগ অনেক বেশি, ভর কম ক্ষুদ্র বস্তু, বেগের পরিমাণ অনেক বেশি, এটা যেখানে আলাপ আলোচনা হয় সেটা হলো কোয়ান্টাম ফিল্ড থিওরিতে আলাপ আলোচনা হয়। তাহলে আমরা কিন্তু এখানে আসলে দুইটা ভাগেই ভাগ করি নাই, আমরা চারটা পোর্শন বানাই ফেলেছি। একটা নিউটনীয় যুগ, নিউটনীয় যুগে একটাই ফেলাইছি, আধুনিক যুগে তিনটে নিয়ে আসছি। ওখানে ভর বেশি বেগ কম, আর ভর বেশি বেগও বেশি, আপেক্ষিক বলবিদ্যা। ভর কম বেগ কম তুলনামূলক, সেটা নিউটনীয় বলবিদ্যার বেগের মতো না, তার থেকে বেশি, কিন্তু ভর কম, অনেক ক্ষুদ্র পার্টিকেল, কোয়ান্টাম মেকানিক্স। ভর কম বেগ অনেক বেশি, কোয়ান্টাম ফিল্ড থিওরি। এটা জাস্ট একটু তোমাদের ইন্ট্রোডিউসড বিষয়টা, চ্যাপ্টারটা সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার জন্য কিছু কথা বললাম। এখানে আমাদের মূল যে পয়েন্টে আসতে হবে, এখন পয়েন্টগুলা, এই চ্যাপ্টার কিন্তু অনেক মজার চ্যাপ্টার, অনেক প্যারা দেওয়ার চ্যাপ্টার। এত প্যারা দিবে তুমি আর প্যারা থেকে উঠতে পারবে না। মানে কি, 2-3 লাইনের অঙ্ক, সামান্য সেন্স এদিক সেদিক হয়ে গেলে পুরো জিনিস শেষ। এত সূক্ষ্ম চিন্তা, প্রবাবিলিটির অঙ্কর মতো। যারা প্রবাবিলিটি অঙ্ক করছো, অনেকের যেভাবে ধারণা আছে যে তোমার যদি থিঙ্কিং কিঞ্চিত এলোমেলো হয়, পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। থিঙ্কিংটা থাকতে, এই জন্য প্রবাবিলিটির অঙ্ক কিন্তু বেশি লম্বা না, ছোট। থিঙ্কিং কিন্তু খুব স্ট্রং, শার্প। এখানে বিষয়টা এরকম, এই জন্য বলতেছি খুব প্যারা দেয়, বিষয়গুলো খুব মজা। তাহলে এজন্য তোমার যদি মজাকে মজা রাখতে হয়, তাহলে তোমাকে কিছু জায়গায় এমন ভাবে বেস করে যেতে হবে যে জায়গাগুলো তোমার খুব শক্ত বানাতে হবে। যে যে জায়গায় তুমি ধুলবা, তাহলে তার বেসমেন্টটা কি, এটা শক্ত করা। বেসমেন্ট হলো, তোমরা আপেক্ষিক বেগ পড়েছো, গতিতে পড়েছো ফার্স্ট পার্টে। এই আপেক্ষিক বেগ জায়গাটা ঝালাই দিতে হবে। আপেক্ষিক বেগ খুব ভালো করে তোমাকে শিখতে হবে। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের বিষয় আমরা খুব ভালো করেই জানি, মোটামুটি যা জানি তাতেই যথেষ্ট। আর ভালো করে জানার কি আছে? দুইটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি তোমার এদিকে যাচ্ছে,
আর একটা গাড়ি বি এদিকে যাচ্ছে, তাহলে এ যার বেগ ভি এ, বি যার বেগ ভি বি। এখন এর সাপেক্ষে বি এর বেগ বা বি এর সাপেক্ষে এ এর বেগ আমরা যদি চিন্তা করতে যাই, আমরা বারবার বলেছি সেখানে ভি এ বি মানে এখানে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, অর্থাৎ যে সামনে থাকবে তার সাপেক্ষে। এরকম সাপিক্স, এই সাপিক্স কিন্তু আমরা ভুলে গেছি, আমি এই জন্য আবার স্মরণ করাই দিচ্ছি যে ভি এ বি, এ বি লেখা মানে কি, এ বি, এ হইলো তোমার কি প্রথম ডিজিট, মানে এইটা প্রথম, এইটা মনে করো দ্বিতীয়। এটা কিন্তু আসলে এখান থেকে দেখলে দেখা যাচ্ছে যে এটা সামনে আছে বি, তাই যে সামনে থাকে তার সাপেক্ষে একটু মিল আছে, তাহলে এভাবে লেখা মানে হলো বি এর সাপেক্ষে, তাহলে এর আপেক্ষিক বেগ, আর সবসময় যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, তাহলে এটা হয় ভি এ মাইনাস ভি বি। এই হলো আপেক্ষিক বেগের সূত্র। এর মান যদি দেওয়া থাকে, এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ আমরা বের করতেও পারি, বের হবে -2। তার মানে বি দেখবে এ বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে যাচ্ছে, যদি কোনো বস্তু এদিকে যায় 10 মিটার পার সেকেন্ড বেগে ভি এ যদি এদিকে আসে ভি বি 12 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ভি এ বি এটা কত হবে, এটা হবে কত, এটা হবে হইলো তোমার ভি এ বি মানে কি, ভি এ মাইনাস ভি বি, মানে ভি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ যে সামনে তার সাপেক্ষে হয়, তাহলে ভি এ মাইনাস ভি, ভি এ কত 10 মাইনাস ভিবি কত, এটা হবে -12, কারণ এটা যেদিকে এটা উল্টো দিকে, এই জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -12 হবে হলো +22। আমি কেন এই বিষয়গুলো টানতেছি, আমি টানতেছি এই জন্য যে এটা কিন্তু তুমি মানতেছো একটা বস্তু এদিকে যাচ্ছে আলোর বেগে, আর একটা বস্তু এদিকে আসতেছে আলোর বেগে, এইটা এ বস্তু, এইটা বি বস্তু। আমি জানতে চাচ্ছি এখানে এই দুইটাই যে আলোর বেগে আসা যাওয়া করতেছে মুখোমুখি, তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, ভি এ বি সমান সমান কি, ভি এ মাইনাস ভি বি, মানে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাহলে ভি এর বেগটা কত সি, মাইনাস এই বি, এটা উল্টো দিকে, তাহলে এটা হবে -সি। তাহলে এখানে কি হয়ে যায় ফাইনালি, এখানে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, এটা কি সম্ভব, এটা সম্ভব, কারো কোনো স্যার আলোর বেগের চেয়ে তো বেশি হওয়া সম্ভব না। সম্ভব না, আমরা একটু আগেও তো বলে আসছি যে কোনো বস্তু আলোর বেগের বেশি বেগে আর চলা সম্ভব না, তাহলে এখানে একটার সাপেক্ষে আরেকজনে দেখতেছে কত বেগে দেখতেছে, আলোর কি দ্বিগুণ বেগে, এটা কি সম্ভব, তাহলে ঝামেলাটা কোথায় কি, এটা আমরা আইডেন্টিফাই করব। এই জন্য আমি বলছি এই জায়গাগুলো শক্ত করার জন্য আপেক্ষিক বেগের কথা কিন্তু আমি অলরেডি ঝালাই করে দিলাম, আপেক্ষিক বেগটা আমাদের একটু শক্ত থাকতে হবে, একটু বুঝতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে একদম স্পষ্ট, সেটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, তাহলে প্রসঙ্গ কাঠামো যদি বুঝতে হয়, এবং সেখানে আরো একটা জিনিস বুঝতে হবে, প্রসঙ্গ কাঠামোর যে দুইটা প্রকারভেদ ছিল, একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো, সেই যে দুইটা জিনিস ছিল, সেই দুইটা জিনিসের ভিতরে আমরা ক্লিয়ার ধারণা আনতে পারছি কিনা, এটা না থাকলে আরো মহাবিপদ। আচ্ছা, এখানে একজন ব্যক্তি, আমি যদি বলি সে কোথায়, তোমরা কেউ উত্তর দিতে পারবা, হ্যাঁ পারবা, সর্বোচ্চ বলতে পারবা সে বোর্ডের উপর, কিন্তু বোর্ডের উপরে কোথায় কেউ বলতে পারবা, কারো বলার কোনো সুযোগ নেই। আমি যদি বলি এখানে তোমার আছে
এরকম যে নৌকা থেকে ব্যক্তি কত দূর, কি এখন মাপতে পারবা? এখন কিন্তু মাপা যাবে, মানে ব্যক্তি কোথায়, তার মানে নৌকা থেকে এত দূর। অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে পেতে চাও, খুঁজতে যাও, কোথায় আছে বর্ণনা করতে চাও, তাহলে কোনো একটা রেফারেন্স দরকার আছে। রেফারেন্স ছাড়া তুমি করতে পারবে না। তুমি ঘরে বসে আছো, কোন পয়েন্টে বসে আছো সেটা যদি বের করতে চাই, তাহলে তোমার এখানে একটা অক্ষ ধরতে হবে, কাঠামো ধরতে হবে। সেখান থেকে তুমি যেখানে বসে আছো এক্স অক্ষে আসতে হবে, ওয়াই অক্ষে আসতে হবে, চেয়ারের উপর বসে থাকলে তারপরে আবার জেড অক্ষ বরাবর উঠতে হবে, তারপর তোমাকে খুঁজে পাওয়া যাবে। তুমি যদি অক্ষ বিবেচনা না করো তোমাকে তো আর পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামোটা হইল যে কোনো বস্তু অবস্থান এবং গতি বর্ণনা করার জন্য যাকে বিবেচনা করতে হয় বা যাকে ধরতে হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। যাকে আমরা ধরি বা বিবেচনা করি, আদর্শ হিসেবে ধরি, সেই হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো ডাজন্ট ম্যাটার কি, যে কোনো একটা তোমার নির্দিষ্ট করা জায়গা, সেটা ইচ্ছা মতো তুমি যখন খুশি তখন যেখানে খুশি সেখানে ধরতে পারো। এখানে নৌকার সাপেক্ষে একজনে বললো না এখানে একটা তোমার এরকমের এরকম আছে, এরকম একটা গাছ আছে, ওই ব্যক্তি এই গাছ থেকে কত দূর সেটা আমি দেখবো। তখন গাছ রেফারেন্স ফ্রেম হবে। নৌকা থেকে কত দূরে, নৌকা রেফারেন্স ফ্রেম হবে। আরেকজন বলবেন না আমি এইখানে এই অক্ষের সাপেক্ষে আমি লিখবো, তাহলে সেটা রেফারেন্স ফ্রেম হবে। রেফারেন্স ফ্রেম কি? আসলে রেফারেন্স ফ্রেম হইতেই যে কোনো বস্তুর গতি বা অবস্থা বর্ণনা করার জন্য যাকে আদর্শ হিসেবে ধরা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে, রেফারেন্স ফ্রেম বলে। এটাও আমরা বুঝি। এই রেফারেন্স ফ্রেমটা দুই প্রকার, একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বা অভ্যন্তরীণ প্রসঙ্গ কাঠামো, ইংলিশে বলে ফ্রেম অফ ইনার্শিয়া। জড় প্রসঙ্গ কাঠামো, ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম, অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে তোমরা কিন্তু পড়ছো জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো সংজ্ঞা দিতে পারো তোমরা। আসলে আমার কেমনই জানি ধারণা তোমরা এর উপরে কিছুই বুঝো। এই চ্যাপ্টার পড়তে আসলেই তুমি বুঝো কি বুঝো না সেটা স্পষ্ট হয়ে যায়। কারণ জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামোর মূল অ্যাপ্লিকেশন হইল এখানে। হয়তো গতিতে পড়ে আসছো, জাস্ট সংজ্ঞাটাই পড়ে আসছো, কোনো অ্যাপ্লিকেশন ছিল না। এই জন্য অত কিছু নিয়ে আর আমরা চিন্তাও করতে বলি না, তোমরাও চিন্তা করো। কিন্তু এখানে আমাদের একদম স্পষ্ট হতেই হবে, তা না হলে ঝামেলা আছে। আমি কিছুই বুঝবো না আপেক্ষিক তত্ত্ব। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো আমি একটু বলে দিতেছি, তোমরা এগুলো ঠিক করবা। আমি একটু জাস্ট তোমাদেরকে ঝালাই দিয়ে দিতেছি, তোমরা স্মরণ করে তোমরা ঠিক করবা। এটা হলো যে তোমার কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি মানে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু সমবেগে চলে সেই প্রসঙ্গ কাঠামোটাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা। আর যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু সমবেগে চলে না তাকে অজড় প্রসঙ্গ কাঠামো। একদম সোজা হিসাব করে তুমি ধরো একটা প্ল্যাটফর্ম, একটা ট্রেন, তুমি কমলাপুর রেল স্টেশন ধরো, সেখান থেকে একটা ট্রেন চলে যাচ্ছে,
প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, একটা পয়েন্টে দাঁড়িয়েছিল, সেটা হলো প্ল্যাটফর্মের একটা পয়েন্ট, ওটাই তুমি প্ল্যাটফর্ম ধরলো, ওটাই তুমি প্রসঙ্গ কাঠামো ধরলে। ওই বিন্দু থেকে একটা ট্রেন সমবেগে যাত্রা শুরু করছে, তাহলে ওই যেখান থেকে শুরু করছে, যে জায়গাটাকে তুমি প্রসঙ্গ কাঠামো ধরছো, ওই প্রসঙ্গ কাঠামোটা হবে জড় প্রসঙ্গ কাঠামো। কারণ ওই কাঠামোর সাপেক্ষে যে যাচ্ছে সে অবজেক্ট, ট্রেন, সে ট্রেনটা কি সমবেগে যাচ্ছে। তাহলে এই প্রসঙ্গ কাঠামোটাকে, অর্থাৎ যদি প্ল্যাটফর্মে চিন্তা করো, যে প্ল্যাটফর্মের একটা জায়গা একদম ইন্ডিকেট করা, রেড মার্ক করা আছে, সব ট্রেন গুলা সেখানে দাঁড়ানো, পাশাপাশি দুইটা দাঁড়ানো মনে করো। তাহলে ওই জায়গাটা হলো প্ল্যাটফর্মের জায়গা, ওটাকেই আমি প্ল্যাটফর্ম বলতেছি। প্ল্যাটফর্ম তো একটা অনেক বড় এরিয়া, তাই তুমি প্ল্যাটফর্মের ভিতরে কোন জায়গাটাকে আবার প্ল্যাটফর্ম বল? স্টেশন বল, যে কোনো জায়গায় তো হতে পারে, একটা জায়গা মার্ক করো, সেখান থেকে ট্রেন সমবেগে যাচ্ছে, তাহলে ওই জায়গাটা, ওইটা প্রসঙ্গ কাঠামো এবং জড় প্রসঙ্গ কাঠামো। আর ওখান থেকে দ্বিতীয় যে ট্রেনটা যাচ্ছে সে অসমবেগে যাচ্ছে, তার বেগ কখনো বাড়তেছে, কখনো কমতেছে, কখনো বাড়তেছে কমতেছে, বা এক সময় থেমে যাচ্ছে আবার চালু হচ্ছে। তাহলে যে অসমবেগে যাচ্ছে যে ট্রেনটা, তার সাপেক্ষে ওই প্ল্যাটফর্মটা অজড় প্রসঙ্গ কাঠামো। দেখো ওই একই প্ল্যাটফর্ম, একবার আমি বলছি জড় প্রসঙ্গ কাঠামো, ওই একই প্ল্যাটফর্মকে একবার বলছি অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে কোন কাঠামোই যে তোমার সবসময় সে জড় প্রসঙ্গ কাঠামো থাকবে, অজড় প্রসঙ্গ কাঠামো হবে, এরকম কোনো কথা নেই। অর্থাৎ ওই প্রসঙ্গ কাঠামোর উপরে যে অবজেক্ট গুলো চলতেছে, বা তার রেসপেক্টে যে অবজেক্ট গুলো আছে, এখানে ব্যক্তিকে মাপা হয়েছে, ব্যক্তি অবজেক্ট, এ হলো রেফারেন্স ফ্রেম, মানে প্রসঙ্গ কাঠামো। তাহলে ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তার যে অবজেক্ট, সেই অবজেক্ট যদি সমবেগে থাকে, তখন ওই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলি। আর যদি অবজেক্ট যদি অসমবেগে থাকে, তাহলে সেটাকে আমরা অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে তোমাদের একটা বিষয় এখন আরেকটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো যে এখানে তারা একটা কথা বলে, জড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা এভাবেও দেওয়া হয়, যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো সত্য বলে প্রতীয়মান হয়। কেউ কেউ বলে যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের জড়তার সূত্র খাটে, সত্য বলে প্রমাণিত হয়। কেউ কেউ বলে যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের প্রথম সূত্রটি বা প্রথম সূত্রটির সত্যতা পাওয়া যায়, বা প্রথম সূত্রটি সত্য বলে প্রতীয়মান হয়, ওই প্রসঙ্গ কাঠামোগুলোকে জড় প্রসঙ্গ কাঠামো। সব সংজ্ঞাই সত্য। কেউ বলছে নিউটনের প্রথম সূত্র সত্য বলে প্রমাণিত হয়, কেউ বলছে নিউটনের সূত্রগুলো সত্য বলে প্রমাণিত হয়। যদি কোনো একটা জায়গায় নিউটনের প্রথম সূত্র খাটে, তাহলে বাকি সূত্রগুলো গতির। এই জন্য আর আলাদা করে সব সূত্র বলা লাগে না, প্রথম সূত্র বলল, অথবা সব সূত্র বললেও ভুল হয়। আবার কেউ বলে জড়তার সূত্র যদি প্রমাণিত হয়, আর প্রথম সূত্র মানেই হলো জড়তার সূত্র। সংজ্ঞা এভাবেও সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু মূল সংজ্ঞা পয়েন্টটা কিন্তু ওখানে, মূল পয়েন্ট ওখানে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে আর যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে না। যদি কেউ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, মানে সমবেগে যায়, তাহলে ওই অবজেক্টের ভিতরের যে ঘটনা, সেখানে নিউটনের সূত্রগুলো সব খাটে। কিরকম? তুমি মনে করো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, এখানে তুমি আসো, তুমি দেখতেছো একটা ট্রেন হয়তো এখান থেকে তোমার এই যাচ্ছে সামনের দিকে। এখন তোমার এই ট্রেনের ভিতরে যদি কোনো যাত্রী বসা থাকে, সে যাচ্ছে সমবেগে, সমবেগে। যদি কোনো যাত্রী বসা থাকে, তাহলে ওই যাত্রী কি দেখবে? সে দেখবে সে নিজে স্থির। আর ট্রেন হইল
গতিশীল, মানে ট্রেনের ভিতরে সে নিজেকে স্থির মনে করে, কিন্তু ট্রেনটা তো সমবেগে গতিশীল। তাহলে ওর ভিতরে যদি সে কোনো বল নিয়ে খেলা করে বা কিছু একটা নিয়ে যদি এখানে খেলা করে, এ মাথা থেকে মাথায় নাই, বা গতিশীল করে ওর ভিতরে গড়াগড়ি করে, একটা বলই গড়াই দিল, সামনে গেল, তাহলে ওই বলের এখান থেকে সে ট্রেনের এই জায়গা থেকে ছেড়ে দিল, এ পাশে চলে আসলো, বা উপরে উঠাইলো আবার নিচে চলে আসলো, তাহলে সে কি এই যে বলটা নিয়ে খেলা করতেছে সেই বলের বেগ মাপতে পারে, সে সময় মাপতে পারে, দূরত্ব মাপতে পারে, সময় মাপতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে, বা উপর থেকে নিচ থেকে উপরে উঠতে কত সময়, বা উপর থেকে নিচে আসতে কত সময়, কত বেগে যাচ্ছে, কত দূরত্ব যাচ্ছে, সব সে মাপতে পারে। যে ফলাফল পাওয়া যাবে ওর সাপেক্ষে যে সমবেগে চলছে, কত বেগে চলছে সেটাও জেনে, ও যদি ওর ভিতরের ওই বলের ঘটনাগুলো এই বাহিরের কোনো ব্যক্তিও যদি পরিমাপ করে, সেও ওই একই ফলাফল পাবে, তার জন্য সেই ফলাফলের গুলো মিলে যাবে, কারণ সে এর বেগ, এ যে সমবেগে যাচ্ছে সেই কত বেগে যাচ্ছে সেটা বিবেচনায় নিয়েই সে তার ওই ভিতরের যে বলের ঘটনাগুলো সেও পরিমাপ করতেছে এখানে বসে, সেগুলো মিলে যায়। এজন্য বলা হয় যে এই ধরনের কাঠামোতে, যে কাঠামোতে, এই কাঠামোতে কি হয় তখন, তাহলে নিউটনের গতির সূত্রগুলো সত্য বলে প্রমাণিত হয়। এই জন্য আমরা বলি এটাকে জড় প্রসঙ্গ কাঠামো। কিন্তু যদি এখানে তোমার এখানে এই যে ট্রেনটা তোমার সামনে যাচ্ছে এখানে, তাহলে সে যদি অসম বেগে যায়, অসম বেগে যায়, কখনো বেগ বাড়ে কখনো বেগ কমে, তাহলে সে এখানে বসে যে থাকবে, এর ভিতরে যে ব্যক্তি অবস্থান করবে তার সাপেক্ষে যে ট্রেন, দেখো এখানে ট্রেনটাও কিন্তু আবার ওই ব্যক্তির সাপেক্ষে একটা প্রসঙ্গ কাঠামো, কারণ এই ব্যক্তি কিন্তু ট্রেনের ভিতরে, ট্রেন নিজেও কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো, এখানেও কিন্তু ব্যক্তি ট্রেনের ভিতরে চলতেছে, এই ব্যক্তির জন্য ট্রেনটা একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে ও যেহেতু অসম বেগে যাচ্ছে, এখানে বসে যদি ওই ব্যক্তি একটা বল নিয়ে এখানে খেলাধুলা করে, তাহলে সেও দেখবে যে ওই বলের এখানে যে ঘটনাগুলো সেগুলো সে পরিমাপ করতে গেলে সে আসলে যেহেতু সে এলোমেলো বেগে চলতেছে সঠিকভাবে মাপতে পারতেছে। আবার এখানে বসে ব্যক্তি যদি তার ভিতরের ঘটনাগুলো পরিমাপ করে, ওই বলের উপরে উঠলো আবার নিচে নামতে কত সময় লাগছে, এ যদি পরিমাপ করে সেও সঠিক হিসাব পাবে না, কারণ এই বস্তুটার বেগটা হইল অসম। এই জন্য বলা হয়েছে এই কাঠামোটা কি, অজড় প্রসঙ্গ কাঠামো, আর সেখানে নিউটনের সূত্রগুলো সত্য বলে প্রমাণিত হয় না। তাহলে এখান থেকে আবার কেউ কেউ সংজ্ঞা সেপারেট করে দেয় যে যে কাঠামোতে নিউটনের সূত্র সত্যতা পাওয়া যায় না তাকে অজড় প্রসঙ্গ কাঠামো, আর যে কাঠামোতে পাওয়া যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো। এই জন্য বল এটা বিভিন্ন ভাবে চিন্তা করা যায়। আবার এই ব্যক্তির সাপেক্ষে ট্রেনটাও একটা প্রসঙ্গ কাঠামো, কিন্তু ব্যক্তির সাপেক্ষে ট্রেনটা সে কিন্তু অসম প্রসঙ্গ কাঠামো, আর এখানে কিন্তু আবার ব্যক্তির সাপেক্ষে এই ট্রেনটা মানে জড় প্রসঙ্গ কাঠামো, আর এটা অজড় প্রসঙ্গ কাঠামো। এভাবেও আমরা চিন্তা করতে পারি। আবার এভাবেও চিন্তা করতে পারি, খেয়াল করে দেখো, যেহেতু সে সমবেগে যাচ্ছে, এই ট্রেনের উপরে বা এই প্রসঙ্গ কাঠামোর উপরে এই যে ব্যক্তি, সে কি দেখবে, এই ট্রেনের এই ব্যক্তি এই ব্যক্তিকে কি দেখবে, পিছনের দিকে তাকাইলে কি দেখবে, দেখবে এই ব্যক্তি পিছনের দিকে যাচ্ছে। তোমরা একটা খেয়াল করে দেখো, যখন বাসে যাও পাশে যে গাছগুলো থাকে মনে হয় কি সে কোথায় যায়, স্থির, কিন্তু সে যাচ্ছে কোথায়, তাকে কি মনে হচ্ছে, গতিশীল। কোন দিকে গতিশীল, পিছনে। তাহলে সে দেখবে
যে সে পিছনের দিকে গতিশীল হচ্ছে এবং সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল হওয়া এর মানে কি? সমবেগে গতিশীল হইলে সেখানে বল শূন্য, সেখানে ত্বরণ শূন্য। কারণ সমবেগে গতিশীল হইলে সেখানে কোনো বল কাজ করে না। আসলে এই বস্তুর উপরে কিন্তু তাই ছিল, কারণ বস্তুটা কিন্তু আসলে ছিল স্থির, এই ব্যক্তি ছিল স্থির, তার ক্রিয়া যত তার প্রতিক্রিয়া উপরে তত। ওভারঅল এই বস্তুর উপরে নিট কার্যকর বল হইল শূন্য। তাহলে বস্তুর উপরে নিট কার্যকর বল শূন্য, আর এই ব্যক্তি যাচ্ছে অথচ সে দেখতেছে তাকে গতিশীল এবং সে সমবেগে তাকে গতিশীল দেখতেছে। তাহলে এই যে সমবেগে গতিশীল, এখানে কি নিউটনের দ্বিতীয় সূত্র কি? সত্য প্রমাণিত হইল না? প্রথম সূত্র কি? সত্য প্রমাণিত হয় না যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে এর উপরে কোনো বল প্রযুক্ত নাই, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, প্ল্যাটফর্মের সাপেক্ষে সে স্থির আছে, অথবা গতিশীল বস্তু চিরকাল গতিশীল, একই বেগে গতিশীল থাকবে, সমবেগে। তাহলে ও যেহেতু গতিশীল আছে, ও তাকে দেখতেছে সে সমবেগেই গতিশীল আছে, এর উপরে কিন্তু কেউ বল আর নতুন করে দিতেছে না, ওর রেসপেক্ট। তাহলে ও কি দেখতেছে এই কাঠামো? নিউটনের সূত্র এখানে সত্য বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু এ যখন অসমবেগে গতিশীল থাকতেছে, এই ব্যক্তিকেও দেখবে সে অসমবেগে পিছনের দিকে যাচ্ছে। তো অসমবেগে যাওয়া মানে কি? সেখানে ত্বরণ আছে। যদি ত্বরণ থাকে তার মানে ত্বরণ কখন হয়? সেখানে বল কাজ করবে, বল ছাড়া তো ত্বরণ হয় না, কোনো জায়গায় বল দিতেই হবে তারপরে ত্বরণ হবে। কিন্তু বল যদি কাজ না করে তাহলে ত্বরণ হবে না, বেগ থাকতে পারে সমবেগ, বেগের পরিবর্তন ঘটানো যাবে না, বেগের পরিবর্তন ঘটাইতে গেলে বল প্রয়োগ করতে হবে। তাহলে এ যদি ত্বরণেই পিছনে যায়, তাহলে ওর যে ত্বরণ এটা যদি এ ত্বরণ হয় আর এ তাহলে মাইনাস এ ত্বরণের পিছনে যাবে। কিন্তু এর উপরে তো নিট বল কত? এই যে ক্রিয়া, ক্রিয়া যদি হয় এমজি, প্রতিক্রিয়াও এমজি, নিট বল শূন্য। তাহলে নিট বল শূন্য অথচ সে ত্বরণে যাচ্ছে। তাহলে এখানে বসে যদি সে দেখে তাকে, তাহলে এই ব্যক্তি এই কাঠামোতে বসে সে কি নিউটনের সূত্রে এই কাঠামোতে সত্য বলে প্রমাণিত হয়? হয় না। এরকম কোনো জায়গায় নাই যে বল প্রযুক্ত হবে না কিন্তু সে ত্বরণে চলে, এরকম নিউটন কোনো জায়গায় বলেন। নিউটনের এফ ইকুয়ালস টু এম এর সূত্রেও দেখা যায়, এই যে এফ জিরো হইলে, এফ যদি জিরো হয় তাহলে এ জিরো হইতে বাধ্য, কারণ ভর কখনো জিরো হয় না। এখানে এফ জিরো, এ জিরো না, সূত্র মানে না, আমরা যেভাবে ব্যাখ্যা করি। তাহলে আসলে প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, হিন্স দিয়ে দিলাম, আমি বিষয়টাকে ক্লিয়ারও করে দিলাম, তোমরা ভালোভাবে ক্লিয়ার হওয়ার থিঙ্ক করবা, এই বিষয় নিয়ে আগে থিঙ্ক করবা। পড়ার ভিতরে যাই চিন্তা করে কোনো লাভ হবে না, তুমি পড়া বুঝতে পারবা না, তোমার আগে এগুলো ঠিক করতে হবে, এই জায়গা ঠিক করবে। এখন এখানে একটা ঘটনা আছে, তুমি মাইকেলসন মর্লি আগে পড়বা না, তোমার বই আগে দিছে, আমি পড়তে বলছিলাম, আমি সমস্যার কথা বলছিলাম, তাহলে কি কি প্রবলেমে পড়ো, এখানে অনেক প্রবলেম হবে। এখন তোমাকে পড়তে হবে এরপরে যেটা আপেক্ষিক তত্ত্ব বা এই ঘটনাগুলো পড়তে গেলে বুঝতে গেলে যেটা জানতে হবে সেটা হলো গ্যালিলিওর রূপান্তর। এখন দরকার গ্যালিলিওর রূপান্তর। তাহলে গ্যালিলিওর রূপান্তরটা কি? এই গ্যালিলিওর রূপান্তরটা এইটা আমাদের প্রয়োজন এবং জিনিসটা কি এইটা আমরা, এইটা তোমরা একটু একটু এখানে করা আছে, কিভাবে ট্রান্সফরমেশনটা করে, একটা কাঠামোকে কিভাবে আরেকটা কাঠামোতে কনভার্ট করে, এই জিনিসটা খুঁজে আনার চেষ্টা করো। জড় প্রসঙ্গ কাঠামো অজড় প্রসঙ্গ কাঠামোর বিষয়টা বোঝার চেষ্টা করো।
আপেক্ষিক বেগের বিষয়টা বোঝার চেষ্টা করো। তার ভিতরে কোথায় তোমরা এখন ঝামেলায় পড়বা আমি একটু দেখাইলাম, প্রশ্নের সমাধান কিন্তু দিলাম না, 2C দেখাই দিলাম, কিন্তু সেটা সম্ভব কিনা, কেন সম্ভব না, আমাদের সামনে চলে আসে ঘটনাগুলো। এইগুলো দেখে মাইকেলসন মর্লি পরীক্ষাটা তারপরে পড়ার চেষ্টা করো। তারপরে দেখো এর ভিতরে তুমি কি কি বুঝো না, সেগুলো তুমি বের করার চেষ্টা করো। সেগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো, কি কি বুঝতেছো না, কেন বুঝতেছো না, কিসের অভাব, সেগুলো যদি তারপরে বুঝে নিতে পারো, তাহলে তুমি সামনে অ্যাডভান্স পেতে পারো। তা নাহলে চ্যাপ্টার কিন্তু অত্যন্ত তেরা বেঁকা হয়ে যাবে তোমার জন্য, অত্যন্ত জটিল হয়ে যাবে, তোমার কিছুই করার থাকবে না। চ্যাপ্টারকে যদি আরামদায়ক করতে হয়, মজার করতে হয়, তাহলে এই ঘটনাগুলো একদম স্পষ্ট হতে হয়। এইগুলা করো। এগুলো দেখো, আর পিছনের চ্যাপ্টার পড়া যা দিই তা তো পড়ো না, যদি বাকি থাকে সেগুলো কমপ্লিট করে রাখো। এরপরে যদি গুরুতর সমস্যা বের হয়, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দেখো সমস্যার সমাধান হয় কিনা। এরপরেও যদি না হয়, তারপরে বললো সেটা দেখি কি করা যায়। কিন্তু তোমাদের কাজবাজ কিন্তু মোটেই সন্তোষ দেয়। যখন যা পড়া দিই তার একদিন 2 দিন পরে এসা সেখানে বিষয়গুলো জিজ্ঞেস করো, তাহলে এই কমন সেন্স আগে থাকার কথা না, যে এগুলা আগে আমাদের সমস্যা থাকলে সমাধান করে নিব। আমরা চুপচাপ বসে থাকি, কিভাবে বসে থাকি, কেন বসে থাকি আমি জানি। আল্লাহ হাফেজ।